ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহ নিবেদন করছে জি প্রতিশবাদ। সাথে আছি আমি তাসনুভা তন্নি। আর একদিন পর পালিত হতে যাচ্ছে পবিত্র ঈদ উল আজহা। অভ্যুত্থানের পর রোজার ঈদের মতো এবারও মুক্ত পরিবেশে শঙ্কাহীন ও স্বস্তিতে ঈদ উল আজহা উদযাপন করতে গ্রামে ছুটছেন বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না এলেও সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারুণ্যের সমাবেশে দলীয় নেতাকর্মী সহ দেশবাসীকে ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন। এবছরের শেষ বা আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন হলে ভোটের আগে এটিই হবে শেষ ঈদ। এ কারণে ঈদের এই সুযোগ কাজে লাগাতে চাইছেন রাজনৈতিক দলের নেতারা। বসে নেই এনসিপি, যুগপৎ আন্দোলনে বিএনপির মিত্র, ডান, বাম এবং মধ্যপন্থী রাজনৈতিক দলের নেতারাও। ঈদকে সামনে রেখে তৃণমূলকে কি বার্তা দিতে যাচ্ছেন রাজনৈতিক দলগুলোর নেতারা, কেমন হতে যাচ্ছে তাদের ঈদ পরবর্তী রাজনীতি, সব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, আছেন গণফোরামের সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান এবং আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। শরীফুজ্জামান শরীফ, আমরা 2025 সালের অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে সে একটা অন্যরকম প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে এবং যেটি শুরুতেই বলছিলাম, আসলে দীর্ঘ 16-17 বছর পর আমরা আসলে ঈদের যে রাজনীতি সেটিকে একটু ভিন্নভাবে হওয়ার প্রয়াস দেখতে পাচ্ছি। তার মানে এবারের ঈদ আসলে যদি ডিসেম্বর কেন্দ্রিক নির্বাচন হয় সেক্ষেত্রে শেষ ঈদ, এবং ঈদকে ঘিরে দেখা যায় যে নেতাকর্মীদের নিজেদের এলাকায় গিয়ে তৃণমূল পর্যন্ত যে জনসংযোগ সেটি অনেক বেশি বৃদ্ধি করার তৎপরতা দেখা যায়। কি মনে করছেন এবারের এই যদি ডিসেম্বরের নির্বাচন হয়, নির্বাচন হওয়ার সম্ভাবনা কতটুকু, আর সেক্ষেত্রে এবারের এই সংযোগটা তৃণমূলের সাথে যে ঘটছে সেটি বা কতখানি গুরুত্বপূর্ণ? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সাথে আলোচকদেরকে শুভেচ্ছা। যেহেতু বললেন যে ঈদের আগে সম্ভবত এটি শেষ টকশো, তো সেই কারণে দর্শকদেরকে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। যারা ঢাকা শহর থেকে গ্রামের বাড়িতে যাচ্ছেন, জীবনের প্রতি গুরুত্বটা দেবেন, দ্রুততার সাথে পরিজনের কাছে যাওয়ার জন্য, যাতে আমাদের জীবনে কোনো ধরনের দুঃখজনক ঘটনা না নিয়ে আসে। ঈদ এটি একটি সার্বজনীন উৎসব। রাজনৈতিক নেতা এবং কর্মীরা পরস্পরের মধ্যে সংযোগটা তৈরি হয়, নেতারা মানুষের কাছে যান। এটি যেমন সত্য এই উৎসবকে কেন্দ্র করে, উপলক্ষ করে, কিন্তু রাজনীতি কিন্তু শুধুমাত্র একটা স্পেসিফিক 2-3টা উৎসব কেন্দ্রিক না, এটি সারা বছরের কাজ। যদি আপনি মানুষের ইস্যুগুলো নিয়ে, তাদের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে যদি রাজনীতি করেন, তাহলে মানুষের জীবনে প্রতিনিয়ত যে সমস্যাগুলো তাদেরকে ফেস করতে হয় সেগুলোকে আপনাকে নিয়মিত অ্যাড্রেসও করতে হবে, এটি স্বাভাবিক। তবে কতগুলো সম্ভাবনার কথা বলেছেন যদি ডিসেম্বরে নির্বাচন হয়। নিশ্চয়ই এবার যারা ঈদে গ্রামে যাবেন, কর্মীদের কাছে যাবেন, জনগণের কাছে যাবেন, তারা প্রায় সবাই একটা প্রশ্নের মুখোমুখি হবেন যে নির্বাচনটা আসলে কবে হচ্ছে। এবং নেতৃত্বকে এই জায়গাটায় সুনির্দিষ্ট কোনো বার্তা দেওয়ার সুযোগটা এই কারণে নেই যে আমার অবজারভেশন হচ্ছে সরকার অনেকগুলো বিষয়ে অনেকগুলো উইন্ডো ওপেন করলেও নির্বাচনের বিষয়ে এটি কেন যেন তারা কোনো দরজা খুলতে চান না। স্পষ্ট করে বললে সরকার আসলে নির্বাচন করতে চান না, এবং নির্বাচন করতে না চাওয়ার পেছনে সরকারের একটা দূরভিসন্ধি আছে, এবং এটিকে এস্টাবলিশ করার জন্য, নির্বাচনকে বিলম্বিত করার জন্য সরকার নানা রকমের পথ এবং পদ্ধতি ক্রমশই আমাদের সামনে আনছে। কিন্তু সরকার নির্বাচন করতে চায় না সেই কথা তো সরকার একবারও বলেনি। তারা বারবার স্পষ্ট করে জানাচ্ছে তারা ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন করবেন। সরকারের কতগুলো আচার আচরণ বলে দেয়। আপনি ইন্ট্রোতে যেটা বলেছেন যে ঠিক আজ থেকে 1 বছর আগে আমাদের এখানে যে পরিবর্তনটা এসেছে, এই পরিবর্তনটার পেছনে কতগুলো মহৎ আকাঙ্ক্ষা ছিল, কিন্তু গত 9 মাসে সেই আকাঙ্ক্ষার প্রত্যেকটি জায়গায় কুঠারাঘাত করা হয়েছে। সরকার গত 9 মাসে সব থেকে নিজের যে সর্বনাশটা করেছে সে তার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে। এই সরকারটাকে সমস্ত রাজনৈতিক দল, বিশেষ করে গত 15 বছরে যারা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল, তার বাইরে যারা ছোট দল বলেন, বড় দল বলেন, নিবন্ধিত বলেন, অনিবন্ধিত বলেন, প্রায় সবাই এই সরকারটাকে অকুণ্ঠভাবে যে সমর্থন এবং সহযোগিতাটা করেছে, সরকার সেটিকে মূল্য দেয়নি, সরকার সেটিকে সম্মান করেনি। উদাহরণ যদি জিজ্ঞেস করেন, আমি অসংখ্য উদাহরণ দিতে পারব। সর্বশেষ ভাই কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার যে বৈঠক, সেই বৈঠকে গিয়েছিলেন। সেই বৈঠকটা আপনি যদি জিজ্ঞেস করেন, এই বৈঠকটা যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজনৈতিক দলগুলোকে,
কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমন্ত্রণ জানানো হয়েছিল? শুধু কি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নাকি অনিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে? 28টা দলকে আপনি আমন্ত্রণ জানালেন, তার মধ্যে কেবল একটা অনিবন্ধিত দল কেন? গত জুলাই অভ্যুত্থানের পরে এখানে আরো অনেকগুলো রাজনৈতিক দল গঠিত হয়েছে, যাদের কেউকে আপনি ডাকছেন না, শুধুমাত্র স্পেসিফিক একটা দলকে ডাকছেন। কোন দলকে? যে দলটার মুখ থেকেও আপনাকে শুনতে হয় প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান, প্রধান উপদেষ্টা 5,000 টাকার কর্তা গায়ে দিয়ে তিনি কয়েকদিন আগে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় গিয়েছিলেন। এই তথ্যটি আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং মানুষকে জানাচ্ছে, কিন্তু প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান এই তথ্যটি তারা জানাচ্ছেন না, জানাচ্ছে এনসিপি। অর্থাৎ কোনো না কোনো একটি দলের প্রতি একটা আসলে দলের পক্ষ থেকে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে সরকার এনসিপিকে এস্টাবলিশ করতে চায়। 5 জুলাইয়ের পর থেকে আমি যেটা বললাম, আগস্টের পর থেকে এখানে অনেকগুলো নতুন রাজনৈতিক দল, আমাদের ইলিয়াস কাঞ্চন তিনি তো একটা পরিচিত মুখ, শওকত মাহমুদ সাংবাদিক জগতের একটা পরিচিত মুখ, তারাও একটা দল গঠন করেছে। এমনকি গণ অভ্যুত্থানে ছাত্র নেতাদের মধ্যে সাবেক শিবির নেতারা তারাও একটা রাজনৈতিক দল গঠন করেছে। আপনি তাদের কেউকে ডাকছেন না, আপনি প্রত্যেকটা জায়গায় আপনি ডাকছেন কাকে? এনসিপিকে। তার অর্থ হচ্ছে এনসিপির প্রতি রাজার একটা স্নেহ আছে, সম্ভবত এটি রাজার দল। এই স্নেহের জায়গাটাতে আমি একটু আপনার কাছে আসি, ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। এই যে বাংলাদেশের রাজনীতি ঘিরে এখন নানান রকম আলোচনা চলছে এবং রাজনীতিতে শেষ বলেও কিছু নেই, শরীফুজ্জামান শরীফও সেটি বলছিলেন। ঈদের পরের সময়টা বেশিরভাগ রাজনৈতিক দল এই মুহূর্তে ডিসেম্বরে নির্বাচন দাবি করেছে, অর্থাৎ যদি ডিসেম্বরে নির্বাচন হয় ঈদের পর আর মাত্র 5 মাস থাকছে নির্বাচন অনুষ্ঠিত হবার। নির্বাচনের আগের 5 মাস তো অনেক বেশি অন্যরকম হবার কথা, নির্বাচনী যে পরিবেশ আবহাওয়া সেটি তৈরি হয়ে যাবার কথা। কিন্তু কি মনে করছেন, বাংলাদেশে আদৌ আমরা সেই পরিস্থিতি দেখতে যাচ্ছি নাকি আসলে না? ধন্যবাদ আপনাকে এবং সবাইকে ঈদের শুভেচ্ছা। আমি গত 2 তারিখে প্রতিনিধিত্ব করেছিলাম গণফোরামের পক্ষ থেকে। আপনারা জানেন যে ঐকমত্য কমিশনের উদ্যোগে একটি বৈঠক হয়েছিল এবং সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সভাপতিত্ব করেছিলেন। তা আমি আমার দলের পক্ষ থেকে সেখানে উপস্থিত হয়ে আমি যে বক্তব্যটা ওনার কাছে দিয়েছিলাম, প্রথমত যে আমরা বিভিন্ন রাজনৈতিক দল আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছি, কারণ গত 15 বছর ধরে মানুষ ভোট দিতে পারে নাই। আর এই সরকার দায়িত্ব নেওয়ার পরে তারা কিন্তু বলেছে যে আমরা কিছু সংস্কার করব এবং সংস্কারের পরে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন তারা দিবে। এবং নির্বাচনের তারা বলছে প্রথম যে ডিসেম্বর, এরপরে আবার পরদিন প্রেস সেক্রেটারি কিন্তু বলছে ডিসেম্বর থেকে জুন, এবং সেটা আমাদের প্রধান উপদেষ্টা পরে সেটা একমত পোষণ করেছেন। তা আমি ওই দিন তার কাছে জানতে চেয়েছিলাম যে আমরা যে নির্বাচনের কথা বলছি ডিসেম্বর, এটা তো আপনি বলেছিলেন, এখন আমরা সরকারের কাছ থেকে একটা পরিষ্কার নির্বাচনের রোড ম্যাপ চাচ্ছি এবং আমরা তো সবাই আপনার ডাকে উপস্থিত হচ্ছি, কিন্তু যদি আমরা যে রাজনীতিবিদরা যদি একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ না পাই তাহলে আমরা জনগণের কাছে তো মেসেজ নিয়ে যেতে পারছি না। একটু করতে চাই আপনাকে ডাক্তার মিজানুর রহমান, এই যে আমরা তৃণমূল পর্যন্ত বার্তা দেবার কথা বলছি, যদি এই মুহূর্তে বা ঈদের এই সময়টা, ঈদের পরবর্তী সময়টাতে সেই রোড ম্যাপটা না, সেই তৃণমূল পর্যায় পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক যেই ভাবে রাজনীতিকে সংগঠিত করতে হবে সেটি কি আদৌ সম্ভব হবে? না, এই জায়গাটা দেখেন, রাজনীতিবিদদের কিন্তু শেষ জায়গাটা কোথায়? জনগণের কাছে। আপনি জানেন যে প্রতি 5 বছর পর পর যে জাতীয় নির্বাচন হয়, সেই নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার গঠন হয়। তাহলে আমাদের তো জায়গা জনগণের কাছে, কারণ আমরা যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি তারা তো ওই যে মানে দিনের ভোট রাতে হবে বা আপনি ভোটার ভিড় নির্বাচন করবেন, এই প্রক্রিয়া তো আর গণতন্ত্র না। এই যে এতগুলো মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ছাত্র জনতা, রাজনৈতিক কর্মী, শ্রমিক, তার ফসল তো এই অন্তর্বর্তীকালীন সরকার। তো এখন একটা সংস্কারের কথা বলা হয়েছে, দেখেন আমি সংক্ষেপে 2-1টা কথা বলি। এই যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলছেন যে আমি কম সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার হলে জুন। তাহলে এখন আমরা আমাদের গণফোরামের পক্ষ থেকে ঐকমত্য কমিশনের সাথে দেখা করেও বলেছি এবং প্রধান উপদেষ্টার সঙ্গেও কথা বলে আমরা বলেছি যে বিদ্যমান সংবিধানের অধীনে এই সরকার শপথ নিয়েছে এবং সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হচ্ছে।
সুতরাং সংবিধান সংশোধন করার কোনো সুযোগ এই সরকারের নেই। তাহলে ঐক্যমত্য হলে পরে সেই বিষয়গুলো আগামী সংসদে যে সরকার আসবে সেই সরকার এটা বাস্তবায়ন করার জন্য দায়বদ্ধ থাকবে। এখন অন্য যে সংস্কার নির্বাচন করার জন্য কিংবা আইন শৃঙ্খলার জন্য, জনপ্রশাসনের জন্য, বিচার ব্যবস্থার জন্য, তার জন্য তো আপনার 8 মাস 9 মাস সময় লাগে না। আর যেমন আমরা বলেছি যে দুদকের যে কমিশনটা করা হয়েছে দুর্নীতি দমনের ব্যাপারে, সেখানে একজন ভালো লোক এবং টিআইবির তিনি প্রধান, তার তো সবই জানা। আমি বলেছি যে এটা তো 1 মাসের বেশি লাগে না। আপনি যদি দেখেন আমরা যেগুলো প্রস্তাব দিয়েছি বিএনপি সহ সব দল, সেটা 1 থেকে 2 মাসের বেশি দুর্নীতি দমনেরটা লাগে না। আপনি দেখেন পুলিশ বাহিনী নিয়ে যেটা করছে এটা তো এত সময় লাগে না। সবচেয়ে বড় যেটা বলছি শোনেন, এই যে তারা সংস্কারের কথা বলে জনপ্রশাসনের একটা সংস্কার কমিশন করা হয়েছে। এখন তারা সেই কমিশনের প্রস্তাব দিচ্ছে, প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু তার মতামত দিয়েছে, কিন্তু সেটা চূড়ান্ত করার আগেই আপনি দেখেন জনপ্রশাসনের একটা অধ্যাদেশ জারি করেছে এবং সেখানে এমন কিছু মানে কাণ্ড ঘটানো হয়েছে যে সচিবালয় সহ গত 15 দিন ধরে পুরো স্থবির অবস্থা চলে গেছে। অর্থাৎ এক ধরনের অস্থির সময়ের পূর্বাভাস আমরা পাচ্ছি কিনা আজিজুল বারী হেলাল, যে এই সময়টাতে আসলে তৃণমূল পর্যায়ে গিয়ে নেতাদের বার্তা দেবার কথা রাজনীতিকে ঘিরে কিংবা নির্বাচনকে ঘিরে, সেই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি অনেকভাবে রাজনীতিতে পাল্টাপাল্টি বক্তব্য আসছে। বিশেষ করে এই মুহূর্তে শুধু একটি দল ডিসেম্বর মাসে নির্বাচন চায়, অন্যরা আগ্রহী নয়। এই বক্তব্যের পরে আমরা দেখেছি রাজনীতিতে এক ধরনের রাজনীতির পালে আগুন লাগার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সেই বক্তব্যের বিপরীতে বিএনপি নেতা মির্জা আব্বাসও পাল্টা বলেছেন বর্তমানে শুধু একজন ব্যক্তি নির্বাচন চান না, তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মানে এইবার ঈদে যখন আপনারা আসলে নিজেদের এলাকায় যাচ্ছেন, তৃণমূলের আপনাদের যারা নেতা কর্মী আছেন তাদেরকে আপনারা কি বার্তা দেবেন? ডিসেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি নেবার নাকি খানিকটা পিছিয়ে যাবার? শোনেন, আমাদের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সেদিন যে পল্টনে যে বক্তৃতায় বলেছেন যে ডিসেম্বরের আগেই নির্বাচন হতে হবে, সেটা তিনি সরকারকে বলেছেন। সরকার যেন ডিসেম্বরের আগেই নির্বাচনটা অনুষ্ঠিত করে। আর আমাদের যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী, শুধু আমাদের না অন্য অন্য দলের, এই ভার্চুয়াল জগতে এখন যোগাযোগ রাখা সবসময় সহজসাধ্য ব্যাপার। অতএব ঈদ উপলক্ষে আমাদের গ্রামে গঞ্জে হাটে বাজারে বা শহরে যে বার্তা দিতে হবে এমন কিছু না। পৃথিবী এখন ভার্চুয়াল জগতে অনেক, অ্যাকচুয়াল জগৎ এবং ভার্চুয়াল জগৎ একসাথে এখন চলছে। এখন বলছি যে আমাদের ঈদ যেমন একটা উৎসব, নির্বাচনও কিন্তু ততোধিক একটা উৎসব। মনে করেন ঈদের উৎসবে মুসলমান সম্প্রদায়ের মানুষ এই উৎসব পালন করে, কিন্তু নির্বাচন কিন্তু গোটা জনগণ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, একটা ব্যাপক। আমি বলছি না যে ঈদ ছোট উৎসব, নির্বাচন উৎসবটা আপনার এর আওতা, এর পরিধি, এর গুরুত্ব অনেক গুরুত্বপূর্ণ। ধর্মীয় দিক থেকে বলেন আর আপনি সামাজিক দিক থেকে বলেন আর রাজনৈতিক দিক থেকে বলেন, ঈদের আপনার এই যে নির্বাচন উৎসবটা অনেক গুরুত্বপূর্ণ। এবং আমাদের দেশে যে অভ্যুত্থানটা হলো 24শে অভ্যুত্থান, এই অভ্যুত্থানটা নো ডাউট যে যেহেতু বাংলাদেশের ডেমোক্রেসি ডিসঅ্যাপিয়ার ছিল, ডেমোক্রেসি হাইজ্যাক করেছিল, সেই ডেমোক্রেসি রিস্টাবলিশমেন্ট অ্যান্ড আপনার ভোটের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু একটা প্রধান লক্ষ্য ছিল যে যদি বাংলাদেশে একটি ডেমোক্রেসি ফিরে আসে তাহলে বাংলাদেশে সব কিছুই আবার ভালোভাবে চলবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা 24-এর গণ অভ্যুত্থানে সেই মাফিয়াকে বিদায় দিয়ে যাকে আমরা সবাই মিলে সহযোগিতা করে নির্বাচিত করলাম, মনোনীত করলাম যে আপনি আমাদের দেশের নির্বাচনটাকে এবং আমাদের দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনবেন, তিনি গত পরশুদিন বক্তৃতায় আমি দেখলাম সমস্ত রাজনৈতিক দলগুলো গেল তার ডাকে সাড়া দিয়ে। এটা নিয়েও অনেক বক্তব্য আছে, আমি এত পিছনে যাব না, সময় কম। তিনি বললেন, প্রথমে উদ্বোধনী বক্তব্যে বললেন, আমি এখানে এসেছি সংস্কার করতে। এখন আমার দর্শক শ্রোতা যারা যারা শুনছেন, আপনাদের কাছে প্রশ্ন, এই উদ্বোধনী বক্তৃতা যিনি প্রথমেই বলে তিনি এসেছেন সংস্কার করতে, এই কথাটা কি শতভাগ সত্য? আসলে কতখানি সংস্কার অন্তর্বর্তীকালীন সরকার না না, তিনি এসেছেন কি সংস্কার করতে? আমি এতক্ষণ যে বক্তৃতা দিলাম যে বাংলাদেশের যে ডেমোক্রেসি ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, সেই ডেমোক্রেসিকে আবারও জনগণের
সামনে আনা এবং জনগণকে ডেমোক্রেটিক অধিকার পালন করার সুযোগ দেওয়া। এইটা না বলে তিনি বললেন যে সংস্কার করতে তিনি আসছেন। আবার দেখেন এই সংস্কার যখন তিনি যে আমাদের ঐক্যমত কমিশন গঠন করলেন, 6টা সংস্কার কমিশন করো, সব কিছু ইতিহাস সব জানেন। এই ঐক্যমত কমিশনের সংস্কার প্রস্তাবের সাথে আমি জানি যে রাজনৈতিক দলগুলোর এই সংস্কার প্রস্তাব, সরকার এখানে রেফারির ভূমিকা পালন করে। এখানে আমি দেখছি সরকার নিজেই সংস্কার প্রস্তাব দিচ্ছে, মানে চাপিয়ে দেওয়ার মতো। তারপরেও রাজনৈতিক দলগুলো এই সব সংস্কার প্রস্তাবে 60 থেকে 70% অ্যাগ্রি করছে, তাই না? তখন ডক্টর ইউনূস দেখলাম বক্তৃতায় বলল যে আমরা যে সমস্ত প্রস্তাবে একমত হয়েছি আরও কিছু বিষয়ে একমত হওয়া যায় কিনা। তাহলে কারণ কি, আমরা যাতে ঐক্যমত হয়েছি সেটা হবে জুলাই চার্টার। জুলাই চার্টার নিয়েও কিন্তু একটা নাটক হয়েছিল, যে আমি বারবার বলছি ডক্টর ইউনূসের বাড়ির সামনে ওই যে যমুনায় ওটা একটা মুভমেন্ট ব্রিডিং গ্রাউন্ড তৈরি হয়েছে। এইটার পেছনে কোনো কাহিনী আছে, এইটা আলোচনা করলে অনেক বড় হয়ে যাবে। ওই মুভমেন্ট ব্রিডিং গ্রাউন্ড থেকে হঠাৎ রাত্রে বলা হলো যে জুলাই চার্টার দরকার, কিছু দফা টফা লিখে নিয়ে এলো। ডক্টর ইউনূস সরকার ওরা ট্যাকেল করলো। বিএনপি নির্বাচনকে কেন্দ্র করে নানান রকম ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। ষড়যন্ত্র না, ডিসেম্বর কেন আদৌ নির্বাচনকে নিয়ে তারা একটা আনসার্টেনিটি তৈরি করে ফেলেছে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে। যেমন আপনি বললেন এত সুস্পষ্ট বার্তা কেন তৃণমূলের ডিসেম্বরে নির্বাচন হবে? এটা সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনি ডিসেম্বরের আগেই নির্বাচনটা দিবেন। জনগণকে বলছে সরকার যাতে ডিসেম্বরের আগেই নির্বাচনটা দেই। আমি যে আনসার্টেনিটির কথাটা আমি বলছি, যে তিনি জাপানে যায় বললেন যে একটি দল ডিসেম্বরের আগে নির্বাচন চায়, তাহলে বুঝতে হবে তার কাছে পর্যাপ্ত তথ্য নেই। আর আমি বিশ্বাস করি যে তিনি যেহেতু বাংলাদেশের প্রধান চিফ ব্যক্তি, তার কাছে তথ্য আছে, তাহলে তার মধ্যে কোনো হিডেন এজেন্ডা আছে কিনা, এই জন্য তিনি একটি দলকে টার্গেট করে বলছেন, জানা সত্ত্বেও যে বাংলাদেশে নিবন্ধিত 50টির অধিক রাজনৈতিক দল, এখানে যে কোনো রাজনৈতিক দল তারাও বললো যে ডিসেম্বরের আগে নির্বাচন, উনি বলছেন একটি। তার মানে কি তার ভিতরে অন্য কোনো এজেন্ডা খেলা করছে কিনা, এই আমি আগে একটু বলি। এই জন্য দেখেন তিনি সমস্ত বিষয় যখন রিজলভ হয়ে যাচ্ছে, যে সংস্কার রিজলভ হলো, স্থানীয় সরকার আগে না পরে রিজলভ হলো, বিচার চলছে অর্থাৎ রিজলভ হলো, এখন আবার বলছেন যে জুলাই চার্টারটাকে আরও সমৃদ্ধ করা যায় কিনা, মানে আরও একটা ন্যারেটিভ তুলে আমাদের মধ্যে আবারও বিভেদ বা অনৈক্য তৈরি করা। যেমন সচিবালয় অযথা এই চাকরি বিধি অধ্যাদেশটা এখন দিয়ে সচিবালয়কে যে অচল করা পায়তারা চালাচ্ছে। আসলে বেশিরভাগ রাজনৈতিক দল ডিসেম্বর নাগাদ নির্বাচন চাইছে। সেই সময়টাতে শরীফুজ্জামান শরীফ দীর্ঘদিন আসলে রাজনীতির মাঠে একটি লাইন খুবই প্রচলিত ছিল, সেটা হচ্ছে ঈদের পরের আন্দোলন। বিশেষ করে বিএনপি এই শব্দটি নানানবার ব্যবহার করেছে। এবারের ঈদের পরে দেখা যাচ্ছে বেশিরভাগ রাজনৈতিক দল যেহেতু একসাথে ডিসেম্বরে নির্বাচন চাইছে, সেই আন্দোলন কি আমরা দেখতে যাচ্ছি, নাকি আসলে পরিবেশ পরিস্থিতি আরো বেশি উত্তেজিত হতে যাচ্ছে? আমি প্রশ্নের উত্তর আপনার কাছে নিয়ে একটি বিরতি নিয়ে ফিরতে চাই। জি25 প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথী থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন। শরীফুজ্জামান শরীফ, যে পরিস্থিতির মধ্যে আসলে আমরা আছি, সামনে হয়তো দুটি বড় দৃশ্যপট আমরা দেখতে যাচ্ছি। হয় ডিসেম্বর কেন্দ্রিক যে নির্বাচনের কথা দাবি করছে রাজনৈতিক দলগুলো সেটি হতে যাচ্ছে, অথবা আসলে নির্বাচন আরো পিছিয়ে যেতে পারে। রাজনীতির মাঠ কি তাহলে আরো ঘোলাটে হচ্ছে? ধন্যবাদ। রাজনীতির মাঠ ঘোলাটে হবে। কেন ঘোলাটে হবে? ঘোলাটে হবে সরকার যেভাবে দেশ পরিচালনা করছে, এর মধ্যে প্রথমত অসততা দেখা যাচ্ছে। সরকার ক্রমশ নিরপেক্ষতা হারাচ্ছে। সরকার দেশের স্বার্থের থেকে বিদেশি স্বার্থকে বেশি প্রাধান্য দিচ্ছে। এবং সর্বশেষ গতকালকে আমাদের করিডোর নিয়ে সরকার গত কয়েক মাস ধরে যে জনগণের সাথে যে মিথ্যাচারগুলো করেছে, এবং এটি যখন প্রকাশিত হচ্ছে তার বিরুদ্ধে লড়াই হবে। আগামী 27 এবং 28 জুন বামপন্থীরা ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে। তারা বন্দর রক্ষা, করিডোরের বিরুদ্ধে কথা বলবে। ইতিমধ্যেই সরকার নতুন নতুন কতগুলো উইন্ডো খুলছে, যে উইন্ডোগুলো কোনো প্রয়োজন ছিল না। এই সরকারটাকে রাজনৈতিক দলগুলো যতটুকু সহযোগিতা করছে, সেই সহযোগিতাটাকেও সরকারের ভেতরের কেউ
এটিকে তাদের দুর্বলতা ভাবছে। তাহলে কি শরীফুজ্জামান শরীফ, যে বিএনপির ঈদের পরের আন্দোলন, যে শব্দটি আমরা বহুভাবে ব্যবহৃত হতে দেখেছি, সেটি এবারে সত্যি হতে যাচ্ছে ঈদের পরে? প্রথমত, রাজনৈতিক দল হিসাবে বিএনপি কিন্তু কতগুলো কর্মসূচির মধ্যে আছে। রাস্তায় মিছিল মিটিং না করা, এটা এই সময়কালে সরকারকে সহযোগিতা করা। সরকারের উপরে রাজনৈতিক দলগুলো কখনো কখনো কষ্টটাকে বুকে চেপে রেখেও চেষ্টা করেছে, যেহেতু এই ধরনের একটা পরিবর্তনের ভেতর থেকে একটা সরকার এসেছে, সেই সরকারটা যাতে কতগুলো ইতিবাচক পরিবর্তন দেখাতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে সরকার সেই ইতিবাচক পরিবর্তনের সহযোগিতার দিকে না গিয়ে নতুন নতুন উইন্ডো খুলছে। আমি আপনাকে উদাহরণ দিই। আচ্ছা, হঠাৎ করে আমাদের এখানে মুক্তিযুদ্ধের সংজ্ঞা, এটা পরিবর্তন করা এই সরকারের জন্য কি অপরিহার্য ছিল? এই যে নতুন একটা উইন্ডো আপনি খুললেন, এবং এই যে উইন্ডোটা আপনি খুললেন, এটি কি অপরিহার্য ছিল? আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি যে সরকারের মধ্যে এমন কতগুলো এজেন্ডা আছে, এই এজেন্ডাগুলোকে সরকার সামনে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে দেশের মধ্যে সবসময় একটা আনস্টেবল অবস্থা তৈরি করে রাখা। আপনি আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি অথবা প্রতিদ্বন্দ্বী বিএনপি, আচ্ছা, বিএনপি কি কখনো দাবি করেছে যে বঙ্গবন্ধু এভিনিউর নাম পরিবর্তন করে আবরার এভিনিউ রাখতে হবে, অথবা আবরারের নামে একটা এভিনিউ করার জন্য আপনার কি অন্য কোনো জায়গা ছিল না? অবশ্যই ছিল। তাহলে আপনি এই কাজটি কেন করলেন? আপনি করছেন এই কারণে যে এই সরকারটা যারা পরিচালনা করছে পেছনে এবং ভেতর থেকে, তাদের মধ্যে একটা এজেন্ডা আছে, দেশের মধ্যে সবসময় একটা অস্থিরতা তৈরি করে রাখা, এবং এই অস্থিরতা তৈরি করে রাখার কারণে এগুলো সংস্কারের সাথে এর সাথে কোনো সম্পর্ক নেই। সংস্কারের যে জায়গাগুলো আমাদের এখানে, সংস্কারের জন্য আপনি যাদেরকে নিয়ে এসেছেন, তাদের মাথার মধ্যে কতগুলো পূর্ব নির্ধারিত এজেন্ডা সেট করা আছে। সেই এজেন্ডা হচ্ছে আপনি বিদেশিদেরকে করিডোর দিতে হবে, বিদেশিদেরকে বন্দর দিতে হবে, কিন্তু আপনি এখানে যে এজেন্ডাগুলো অ্যাড্রেস করা দরকার সেই জায়গাগুলোকে আপনি অ্যাড্রেস করেননি। প্রান্তিক মানুষের অনেকগুলো ইস্যুকে আপনি অ্যাড্রেস করেননি। কতগুলো বিদেশি মানুষ, বিদেশি শিক্ষায় শিক্ষিত, বিদেশি জীবনযাপনে অভ্যস্ত, তাদেরকে নিয়ে এসেছেন। তারপরেও রাজনৈতিক দলগুলো ওই যে নিজের শরীরে কামড় দিয়েও আপনাকে সহযোগিতা করছে, কিন্তু আপনি এই জায়গাটাকে দুর্বলতা ভাবছেন। গতকালকে আপনি যেটা দেখছেন, চট্টগ্রামে একজন নারীকে 2 দিন আগে পেটানোর পরে তাকে গ্রেপ্তার করার 1 দিনের মধ্যে তাকে মুক্ত করে দেওয়া হলো, অথচ বিনা কারণে, বিনা অপরাধে কারাগারগুলোতে হাজার হাজার মানুষকে আপনি বন্দী করে রেখেছেন। সরকার যদি কোনো না কোনো ভাবে, সরকার আসলে জনগণকে নির্বাচন থেকে একটু দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, নতুন নতুন এজেন্ডা ইস্যু সৃষ্টি করে মানুষের দৃষ্টিভঙ্গি অন্যদিকে নিয়ে যাওয়া এবং দেশের মধ্যে একটা অস্থিতিশীলতা তৈরি করে নির্বাচনকে বিলম্বিত করতে। এই যে অভিযোগ আপনি করেছেন আজিজুল বারী হেনা, সেই অভিযোগের সাথে আরো একটি বিষয় আছে, ডিসেম্বর থেকে নির্বাচনকে দূরে সরিয়ে নিয়ে যাবার জন্য আরেকটা যাদেরকে বেশি সুযোগ দেওয়া হচ্ছে তারা হচ্ছে এনসিপি। এবং আমি একটু বলতে চাই, চীনা রাষ্ট্রদূত এনসিপির সাথে বৈঠক করেছে এবং সেখানে নাহিদ ইসলাম বলেছেন নির্বাচনের তারিখ ঘোষণার আগে জুলাই সনদ ঘোষণা গুরুত্বপূর্ণ। তার মানে জুলাই সনদ যতদিন ঘোষণা হতে না যাচ্ছে ততদিন পর্যন্ত অন্তত নির্বাচনের তারিখ আমরা পাচ্ছি না। সেটি কি আরো স্পষ্ট হয়ে উঠছে? জুলাই সনদ তো অলরেডি ঠিক হয়ে গেছে, স্যাটাসাইড ছিল। এখন যেহেতু ডক্টর ইউনূস তার সেদিন উদ্বোধনী বক্তৃতায় বলছে জুলাই সনদটাকে আরও সমৃদ্ধ করলে আরও কিছু বিষয় ঐক্যমত হওয়া যায় কিনা, যেমন 70 আর্টিকেলস বললো, নারীর সংরক্ষিত আসন, তারপরে স্থায়ী সংসদে স্থায়ী কমিটিগুলো, এগুলো নিয়ে আলোচনা হয়ে মোটামোটা হয়ে, তার মানে জুলাই সনদ ইজ কমপ্লিটলি ডান। সুতরাং জুলাই সনদ হলে, এই জুলাই মাসেই যদি জুলাই সনদ হয় বা জুন মাসেই হয় যার কথা, তারপর তো নির্বাচনের ডেটটা ঘোষণা করতেই পারে। এখন বক্তব্য যেটা, সেটা হলো যে শরীফ ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে দেশকে পরিকল্পিত উপায়ে অস্থিতিশীল করে তোলা। তাহলে এর কারণ কি? দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করে তোলা এর কারণ কি? তাহলে দেখতে হবে যে এই সরকারের ভিতরে কোনো একটা এজেন্ডা আছে, হিডেন এজেন্ডা, গোপন একটা এজেন্ডা আছে, অথবা সে কাউকে দল গোছানোর জন্য বা শক্তি সঞ্চয় করার জন্য সুযোগ দিচ্ছে। এখন তার ভিতরে হিডেন এজেন্ডাটা কি? যে আমরা জানি যে বাংলাদেশ যদি আনস্টেবল হয়, বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়, এবং বাংলাদেশকে আনস্টেবল এবং অস্থিতিশীল করতে চায় কারা? ভারত। বাংলাদেশের প্রধান শত্রুপক্ষ যদিও আমাদের প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু আমরা তো ভারতের সরকারের, জনগণের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, ওই সরকারের বিরুদ্ধে, দিল্লির সরকারের বিরুদ্ধে তাদের প্রধান
উদ্দেশ্য হলো বাংলাদেশকে আনস্টেবল করে রাখা, বাংলাদেশে একটা অ্যানার্কি ক্রিয়েট করা, তাই না? ভারতের উদ্দেশ্য যদি এইটা হয়, আর বর্তমান সরকারও যদি সেই অ্যানার্কি সে আনস্টেবল করে, তাই তো 2-2 4 মিলে যায়। তাহলে গোপন 5 আগস্টের পরবর্তী সময়ে বলেছে, যখন দেখছে যে নির্বাচন ডিসেম্বর থেকে দূরে সরে যাচ্ছে, নানানভাবে আপনারা এটিও বলেছেন, আপনারা নানানভাবে সরকারকে চাপে রাখবার চেষ্টা করছেন। আপনি আমার কথাটাকে একটু শোনেন। শরীফ ভাই যেটা বললো যে বাংলাদেশকে আনস্টেবল করছে, আমি বললাম যদি এই কথাটা ঠিক হয়, আমিও তার সাথে একমত। আনস্টেবল করছে, আনস্টেবল করে লাভ কার? ভারতের। এটা তো অস্বীকার করে, ভারত তো কোনোভাবেই বাংলাদেশের ভালো চায় না, এটা কেউ তো বলতে পারবে না যে ভারত বাংলাদেশের ভালো চায় না কখনো, এবং সে চায় এটাকে একটা ক্লায়েন্ট স্টেট, একটা বেজেল স্টেট তৈরি করবার জন্য, এবং বাংলাদেশে সবসময় অ্যানার্কি তৈরি করবার জন্য। এখন এই অ্যানার্কি এবং এই আনস্টেবল করছে কে? বর্তমান সরকার। তাহলে বর্তমান সরকার আর ভারতের মধ্যে তাহলে একটা মিল রয়েছে, তারাও আনস্টেবল চায়, তিনিও আনস্টেবল তৈরি করছে। তাহলে সরকারের হিডেন এজেন্ডা হলো কি? ভারত যেটা চাচ্ছে সেইটা করা। আর যদি এটা আপনি বিশ্বাস না করেন বা আপনার থিসিস যদি ভুল হয়, তাহলে আপনার সেকেন্ড যেটা আমি বললাম, যে কোনো একটি রাজনৈতিক দলকে, রাজনৈতিক সামাজিক শক্তিকে সে সুযোগ করে দিতে চায় শক্তি সঞ্চয় করবার জন্য, যে কতদিন লাগবে তার সেই শক্তি সঞ্চয় করতে, তার আপনার দল গঠন করে নির্বাচন, একটা বিশাল নির্বাচনকে মোকাবেলা করবার জন্য। এই দুইটা কারণে আমি বলছি, দেখেন এই দুইটা কারণে আপনার দেশে আনস্টেবল তৈরি করা হয়েছে। প্রথমে ন্যারেটিভ তৈরি করেছিল যে নির্বাচন চাওয়া ক্রিমিনাল অফেন্স, এখন শুরু করেছে যে নির্বাচন চাইলে তাকে ট্যাগিং করছে ভারতের এজেন্ট। তা আমি তো বললাম যে আপনি ভাই আনস্টেবল করছেন, আপনি তো ভারতের এজেন্ট, ভারতের আনস্টেবল চাই। এই যে নানানভাবে নানান ধরনের এজেন্ডা খুঁজে পাওয়ার চেষ্টা করা হচ্ছে, রাজনৈতিক দলগুলো সেটি খুঁজছেন, এবং নির্বাচনের যে বিষয়বস্তু সেগুলোকে বাস্তবায়নের ক্ষেত্রে সময় ক্ষেপণের নানান অভিযোগ আছে। বেশিরভাগ পুরনো রাজনৈতিক দলই সেই অভিযোগ করছে। এই যে দ্বিমত আছে নতুন রাজনৈতিক দলগুলোর সাথে পুরনো রাজনৈতিক দলের, সেই জায়গাটি থেকে আসলে যদি এক জায়গায় পৌঁছানো না যায় নির্বাচন, তাহলে কত দেরিতে হতে যাচ্ছে? দেখেন, এইটা তো নির্ভর করছে সরকার প্রধানের উপরে, কারণ তিনি এক এক সময় এক একটা কথা বলে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটা বিভক্তি বিভাজন তৈরি করছে, এবং জনগণের মধ্যে একটা সংশয় তৈরি হচ্ছে। কারণ আপনি যদি একটুভাবে দেখেন, আমরা সোজাসাপটা একটা কথা বলি, দেশ তো ভালো চলছে না। গত 15 বছর মানুষের কাছে সবচেয়ে বড় বিষয়টা গণতন্ত্র ছিল। কোনো রাজনৈতিক দল আসলে কি দেশ রাতারাতি পাল্টে যাবে? না, আমি এটা বলছি, আইনের শাসন ছিল না, গণতন্ত্র ছিল না, ভোটাধিকার ছিল না। সেই জন্যই তো একটা অভ্যুত্থান হয়েছে, মানুষ সবাই রাস্তায় নেমে আসছে। এখন এই সরকারকে তো আমরা বলছি না যে আপনি এখন চলে যান। সরকারকে তো আমরা সময় দিয়েছি, সমর্থন করেছি, তার কাছে বারবার আমরা ছুটে যাচ্ছি। তা আমরা রাজনৈতিক দলগুলো কি চাই? আমরা তো রাজনীতি করি জনগণের কাছে যাওয়া, একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার রাষ্ট্রে আসুক, এটাই তো রাজনৈতিক দলগুলোর চাওয়া। এটা তো আমাদের দোষের কিছু না। এখন 9 মাস চলে গেল, সরকার দৃশ্যত কতটুকু অগ্রসর হতে পেরেছে? আপনাকে আমি 2-3টে কথা বলি। সংস্কার কিন্তু আমরা সবসময় বলছি জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আপনি করেন যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গত সরকারগুলো ধ্বংস করে দিয়েছিল, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থা, আপনি সেগুলোকে সংস্কার করেন, কিন্তু 9 মাসে তো জনগণ দৃশ্যমান কিছু দেখতে পারে নাই। দ্বিতীয়ত যে কথাটা এই যে আমার শরীফ ভাই বললেন, একমত। আপনি দেখেন অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করা হচ্ছে। আপনি যেদিন বাজেট দিলেন ঠিক ওই দিন গভীর রাতে মুক্তিযোদ্ধার সংজ্ঞা নিয়ে আপনি একটা তুলকালাম কাণ্ড ঘটাই দিলেন। কেন গভীর রাত্রে এই অধ্যাদেশ জারি করতে হবে কেন? আপনি একটা কমিশন করতে হলে আমরা তো রাজনৈতিক দলগুলো আপনার সাথে ঐক্যমত্য পোষণ করছি, আপনার কাছে যাচ্ছি, আমাদের কাছ থেকে কি শুনবেন না? মুক্তিযুদ্ধের মতো একটা বিষয় এবং 71-এ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা রাষ্ট্র আমরা নির্মাণ করলাম, সেই জায়গায় মীমাংসিত ইস্যু হঠাৎ করে কেন আপনি সামনে নিয়ে আসলেন? এনে দেশের মধ্যে একটা বিভক্তি তৈরি করা। আবার আপনি করিডোর, বন্দর এগুলো নিয়ে এমন বিভ্রান্তিকর কথা বলছেন, কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে যখন আপনি বসছেন তখন এগুলো নিয়ে একটা কথাও বলছেন না। আমি নিজে 2 তারিখে প্রধান উপদেষ্টার সামনে বলেছি যে বন্দর, করিডোর ইত্যাদি বিষয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে, আপনার পরিষ্কার করা দরকার, কিন্তু উনি কিন্তু একটা কথা এগুলো বললেন না।
এই জন্য এখন একটা কথা যেটা আমি বললাম, দেশটা ভালো চলছে না। আপনি দেখেন, হ্যাঁ, সেই জায়গাটাতে আমরা আসতে চাই, কিন্তু এই যে দেশটাকে আসলে আমরা গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিয়ে যেতে চাই, সেই জায়গাটিতে চাপ আসলে আরো বাড়তে যাচ্ছে কিনা ঈদের পরে ডিসেম্বর কেন্দ্রিক যে নির্বাচনের দাবি আছে সেই দাবিকে ঘিরে, এবং আপনার যে কথা বলছেন রাজনৈতিক দলগুলোর সাথেও অন্তর্বর্তী সরকার দূরত্ব বাড়ছে, সেটিও আরেকটি অন্যতম কারণ কিনা নির্বাচন আরো বেশি পিছিয়ে যাওয়ার। আমি জায়গাটিতে আসবো, আরেকটি বিরতির সময় হয়েছে। জিপি ইস্পাত মিতিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। জিপি ইস্পাত মিতিত রাজকাহন দেখছেন। শরীফুজ্জামান শরীফ, ঈদ পরবর্তী সময়ে আসলে ডিসেম্বরের নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর বেশি চাপ বাড়ানোর চেষ্টা করছে কিনা অন্তর্বর্তী সরকারের ওপর? ধন্যবাদ। প্রথমত বলি যে রাজনৈতিক চাপ বাড়বে কি বাড়বে না এটি নির্ভর করছে সরকারের আচরণ, তার প্রতিশ্রুতি এবং সরকার কিভাবে রাষ্ট্রটা চালাচ্ছে তার উপরে। এখন পর্যন্ত যে বিষয়গুলো দেখা যাচ্ছে, এই সরকারের বিরুদ্ধে মানুষ ক্রমশই বিক্ষুব্ধ হচ্ছে। তার প্রধানতম কারণ হলো, আমি শুরুতেই বলেছি যে সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে, রাজনৈতিক দলগুলোর প্রতি সমান আচরণ করছে না, স্পেসিফিক একটা বা দুটো দলকে রাষ্ট্রের সমস্ত প্রণোদনা দিয়ে তাদেরকে গড়ে তোলার চেষ্টা করছে। সরকার দেশের স্বার্থের থেকে আমেরিকার স্বার্থকে প্রায়োরিটি দিচ্ছে এবং এখানে মীমাংসিত অনেকগুলো বিষয়কে সামনে নিয়ে এসে যে ধরনের একটা নৈরাজ্যিক অবস্থা তৈরি করার জন্য উস্কানি দিচ্ছে, নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো সরকারের এই যে রহস্যজনক আচরণ, সরকারের এই যে নৈরাজ্যকর পরিস্থিতির কথা আপনি বলছেন, যে উস্কানি যদি এই সরকার দিয়ে থাকে, সেটি সামলানোর মতো সক্ষমতা তাদের আছে? এটা নির্ভর করছে সরকারের সামলাতে পারবে কি পারবে না, এটি সময় বলে দিবে। তবে বিভিন্ন সেক্টরে, বিশেষ করে পলিটিক্যাল পার্টিগুলো যাদের মধ্যে এখন পর্যন্ত ইউনিটিটা আমরা দেখতে পেলাম, প্রধান উপদেষ্টা বললেন যে একটা দল ছাড়া আর কেউ নির্বাচন চায় না, কিন্তু তার মুখের উপরে 25টা 26টা রাজনৈতিক দল বলে এলো যে আমরা নির্বাচন চাই। অর্থাৎ তার মতন একজন সম্মানিত মানুষের সামনে এটা তার সঙ্গে যায় না। তিনি যে তথ্যটা দিলেন সেই তথ্যটা তার সামনেই বলে দিল যে আপনার তথ্যটা সঠিক না। সেকেন্ড জায়গাটা, এই যে মুক্তিযুদ্ধ নিয়ে আপনি যেটা বললাম, যে আপনি এমন কতগুলো এজেন্ডা এখানে নিয়ে আসছেন। আমাদের আইন উপদেষ্টা তিনি মুক্তিযুদ্ধ করেননি, তিনি আওয়ামী লীগ যখন ছিল তখন আওয়ামী লীগের পক্ষে অনেক ঢোল বাজিয়েছেন না? বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে তিনি টেলিভিশনে এসে অনেক রকমের কথা বলছেন না? তো এখন এই কাজগুলো তার হাত দিয়ে কিভাবে হচ্ছে? আপনি কি মনে করেন যে শুধুমাত্র আইন উপদেষ্টার ব্যক্তিগত ইচ্ছায় এই ধরনের ইতিহাসের নতুন নতুন উইন্ডো খুলে এখানে একটা অস্থির অবস্থা তৈরি করা হচ্ছে? আমি মনে করি না। আমি মনে করি যে এর পেছনে সরকারের একটা পরিকল্পনা আছে এবং এক এক করে আপনি এনসিপির যেটা বললেন, এনসিপি প্রথম দাবি করলো গণহত্যার বিচার, তারপর দাবি করলো নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, তারপর দাবি করলো প্রেসিডেন্টের অপসারণ, তারপর এখন দাবি করছে একের পর এক দাবি করছে। বেশিরভাগ সময় আমরা দেখছি তারা মেনেও নিচ্ছেন অন্তর্বর্তী সরকার। ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, নির্বাচনকে ঘিরে আসলে যে জনসংযোগের কথা আমরা সব সময় বলি, সেই জনসংযোগ যদি আপনাদের চাহিদা মতন ডিসেম্বর কেন্দ্রিক নির্বাচন হয়, এখনই আসলে সেই সময় শুরু হয়ে যাওয়ার কথা, সেটি কি আসলে আপনারা শুরু করার জন্য কতখানি প্রস্তুত? ঈদকে কেন্দ্র করে সেই জনসংযোগ কতখানি এগিয়ে যাবে? না, আমরা তো চাচ্ছি, কারণ আমরা যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল, বিশেষ করে আমরা গণফোরাম 93-তে আমাদের প্রতিষ্ঠা, তারপর আমরা কিন্তু বিগত সরকারের সময় এই 18-র যে নির্বাচন হয়েছিল বিএনপি সহ আমরা এক জাতীয় ঐক্যমত্য করে আমরা নির্বাচনে গিয়েছিলাম, যদিও সেই নির্বাচনটা আগে ডাতে হয়। তা আমরা ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আমরা নির্বাচন চাই। এখানে অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আপনারা নির্বাচনে গেলে কয়টা ভোট পাবেন বা কতটা আসন পাবেন? আসলে আমরা রাজনৈতিক দল হিসাবে, যেহেতু নির্বাচন কমিশন আমাদেরকে নিবন্ধন দিয়েছে, আমরা রাজনীতির মাঠে আছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং নির্বাচনের মাধ্যমে একটি সরকার ক্ষমতায় আসুক এবং রাষ্ট্র পরিচালনা করুক, যাদের জনগণের কাছে একটা জবাবদিহিতা বা দায়বদ্ধতা আছে। এখন এই ক্ষেত্রে যদি নির্বাচনের যে দিন তারিখগুলো যদি আসে এবং সংশয় যদি না থাকে, তাহলে আমরা কিন্তু আমাদের নির্বাচন ইশতেহার তৈরি করে আমরা জনগণের কাছে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়। অলরেডি এই 9 মাস এই সরকারকে কিন্তু আমরা সময় দিয়েছি। আমরা এই সরকারকে আরও যে 6 মাস সময় দিতে চাচ্ছি। আমরা কিন্তু চাচ্ছি যে সরকার দৃশ্যমান সংস্কার করুক এবং নির্বাচনের জন্য একটা পরিবেশ তৈরি করুক। এখন দৃশ্যমান তো আমরা তো তার পার্ট। আমি জেনারেল সেক্রেটারি গণফোরামের, আমরা তো একাধিকবার দেখা করেছি, আমরা অভিমত দিয়েছি, কিন্তু সেখানে আপনি দেখেন যে সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে
গত যে 3 তারিখে বৈঠক হলো, সেখানে 11টা থেকে শুরু হয়েছে, সন্ধ্যা পর্যন্ত শুধু একটা বিষয় নিয়ে আমরা নিষ্পত্তি করতে পারিনি এবং অমীমাংসিত থেকে গেল। এইভাবে যদি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কথা বলেন, তাহলে আগামী 1 বছরে কিন্তু সংস্কার হবে না। আজিজুল বারী হেলাল, যে রাজনীতির জন্য কিংবা যে গণতান্ত্রিক ধারার জন্য আসলে আমরা অপেক্ষা করছি, সেটি আসলে আমরা ঈদের পরবর্তী রাজনীতির আকাশে সেই শান্তির বৃষ্টি দেখবো, নাকি আবার নতুন করে কোনো ঘূর্ণিঝড়ের আভাস আমরা দেখতে পাচ্ছি? আমি তো মনে করি যে শান্তির একটা আবহাওয়া বিরাজ করা উচিত, কারণ আমাদের গত 2 দিন আগে যে হারমোনিয়াস কোঅপারেশন হয়ে একটা মিটিং হয়েছে ডক্টর ইউনূস সরকারের সাথে, সেই মিটিংয়ের ফলে আমার তো তাই মনে হয়েছিল। কিন্তু পরবর্তীতে বিভিন্ন রকম ন্যারেটিভ, ওই যেটা বললো যে মুক্তিযোদ্ধাদের নিয়ে একটা সংজ্ঞা, সচিবালয়, তারপরে এনবিআর, এরপর দেখেন আপনি হাইকোর্টের রায়কেও অমান্য করে ইশরাককে মেয়র হতে দিল না। এই সমস্ত তো আপনার একটা বাজে বার্তা দেই। সেজন্য আমার বক্তব্য যে আমরা সমস্ত রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছি, সবাই নির্বাচন চাচ্ছে। প্রশ্ন হলো যে যিনি অন্তর্বর্তীকালীন সরকার, তিনি কি নির্বাচন চাচ্ছেন? এইটা একটা বড় প্রশ্ন। তিনি কি আসলে নির্বাচন চাচ্ছেন, না বিভিন্ন ছলা কলা করে আপনার নির্বাচনের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করে তিনি কি বাংলাদেশে সেই আফগানিস্তানের মতো কারজাই সরকার বা ইরাকের মতো ঘানি সরকার এই দিকে হাঁটছে কিনা? আজিজুল বারী হেলাল, যদি এই ডিসেম্বরে নির্বাচন হয়, তাহলে বিএনপি তৃণমূল ঠিক কতখানি প্রস্তুত আছে নির্বাচন ঘিরে? বিএনপি তো সবসময় প্রস্তুত। আপনি দেখেন না, আমরা 5ই আগস্টের পরে আমরা যে সংস্কারের কথা আমরা বহু আগের থেকে বলছি, সেই সংস্কার প্রস্তাবগুলো তৃণমূল পর্যায়ে, তৃণমূল পর্যায়ে আমরা প্রত্যেকটি জেলা, উপজেলা, আপনার জেলা পর্যায়ে আমরা আমাদের এই সংস্কার প্রস্তাব, রাষ্ট্র কিভাবে চলবে, আমাদের দলের সাংগঠনিক কমিটিগুলো আমরা রীতিমতো করছি। এই যে মাঝে দেখলেন তারুণ্যের সমাবেশ করলাম সারা দেশে, অর্থাৎ জনগণের সাথে তৃণমূলের সাথে বিএনপির একটা কানেক্টিভিটি এবং একটা অ্যাক্টিভিটিস অবিরত রয়েছে। আপনারা বারবার বলছেন যে সরকার, রাজনৈতিক দলগুলো সরকারকে চাপ দিচ্ছে কিনা। আমি তো দেখি উল্টা, সরকার চাপ দিচ্ছে রাজনৈতিক দলগুলোকে যে তোমরা এই যে বিভিন্নভাবে নির্বাচনকে বাইপাস করে অন্য কথার মধ্যে আসো, মানে নির্বাচন না করার জন্য সরকার চাপ দিচ্ছে। রাজকাহন সময় দেওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 প্রাথমিক রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।